আপনার থেকে যে বিষয়টা জানতে চাচ্ছি, ষড়যন্ত্র মামলার ঈশ্বরদীর 9 জন নেতাকর্মী যারা ফাঁসির দণ্ডে দণ্ডিত ছিলেন, তারা হাইকোর্ট থেকে আজকে যে খালাস পেয়েছেন এবং প্রেস ব্রিফিং এর পূর্বে যে অনাকাঙ্ক্ষিত সাংবাদিকদের উপর হামলা হয়েছে, এই নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। আর আজকের এই রায়ের বিষয়ে ঈশ্বরদী থেকে শত শত বিএনপির কর্মীবৃন্দ আসছে, এতে আসার জন্য আপনি উৎসাহিত করছেন কিনা এবং আজকের এই দায় বিএনপির রাজনীতির ওপর কোনো প্রভাব আসবে কিনা, এক্ষেত্রে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের কি পদক্ষেপ নেবেন আপনি যদি জানাতেন। আরেকটি বিষয় জানতে চাই, ঈশ্বরদীতে অনাকাঙ্ক্ষিতভাবে আজকে যে একটি হামলা হয়েছে, মিছিলে হামলা, এই বিষয়টাও যদি একটু পরিষ্কার করতেন। ঈশ্বরদী 9 জন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিনা কারণে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছে। সেই আসামিগণ আজকে মহামান্য আদালত থেকে জামিন পেয়েছে। এই জামিন পাওয়ার পর বিজ্ঞ আইনজীবীগণ প্রেস ব্রিফিং করার পূর্বে এনএক্স ভবনের সামনে যে জায়গা আছে সেখানে সাংবাদিকদের সাথে ঈশ্বরদীর বিভিন্ন নেতাকর্মীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ব্যাপারে আমার দৃষ্টিগোচর হয়েছে স্যাটেলাইট টেলিভিশন এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ এই সংবাদটি পরিবেশন করেছেন। আমি তাকে বিনীতভাবে বলতে চাই, আপনি জিনিসটি করেছেন, আপনি বলেছেন, আপনার মতো করে বলেছেন, কিন্তু আমি এখানে পরিষ্কার করে বলতে চাই যে আপনার এই জিনিসটা বলার ক্ষেত্রে কিছুটা আপনার ব্যত্যয় ঘটেছে বা সঠিকভাবে আপনি জিনিসটা বলেননি। এই ঘটনার সাথে আমার কোনো রকমের সম্পৃক্ততা নেই। আপনি বলেছেন যে এই হামলাকারীরা হাবিবের অনুসারী, জেলা হাবিবের অনুসারী, এবং যখন হামলা হয় তখন হাবিব হামলাকারীদের নিবৃত্ত করেননি, করার চেষ্টাও করেননি। এটা আমার কাছে এই প্রশ্ন এই বক্তব্য শোনার পর আমি খুবই কষ্ট পেয়েছি, ব্যথিত হয়েছি। কারণ যিনি আহত হয়েছেন এটিএম নিউজের সিনিয়র রিপোর্টার জাভেদ আক্তার আমার খুবই পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তার মতো একজন সাংবাদিক নিগৃহীত হবে আর আমি সেখানে চুপচাপ থাকবো, আর আমার অনুসারীরা এইভাবে নির্যাতন করবে আর নিগৃহীত হবেন, এটা প্রশ্ন আমার কাছে এটা শুনতেও বিষের মতো লাগছে। ঘটনা যেটা ঘটেছে খুবই অনাকাঙ্ক্ষিত। আমি আমার জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে সাংবাদিকদের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি। আজকে আমার ভাই জাভেদ আক্তারের উপরে যে হামলা হয়েছে, এটা আমি কোনোভাবেই এটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছি না। এই ঘটনার সাথে যারা জড়িত, ভিডিও ফুটেজ আছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। যেহেতু উচ্চতর আদালত ঘটনাটা ঘটেছে, এই ব্যাপারে আমার কোনো রকমের জেলা বিএনপি আহ্বায়ক হিসেবে কোনো রকমের বাধা দেওয়ার কোনো প্রশ্নই নেই। যারা ঘটনা ঘটিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিচার করুক, এবং সেই ক্ষেত্রে আমার যদি কোনো সহায়তা লাগে আমি সেই সহায়তা দিতে প্রস্তুত আছি। এখানে প্রশ্ন আসছে যে এতগুলি লোক, আজকে রায় হবে আমরা সবাই জানি, আজকে রায়ের দিন ঢাকাতে এতগুলি লোক আনার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা এখানে আছে কিনা। আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, এতগুলি লোক আনার ব্যাপারে আমার ধারণা দূরের কথা, চিন্তা তো করার পরের কথা, এটা ভাবতেও পারে। রায় হবে উচ্চতর আদালতে। ঈশ্বর থেকে শত শত মানুষ কেন আনবে, কি কারণে আনবে? এই মানুষগুলি যেদিন আমাদের নেতারা বের হবেন সেদিন এই লোকগুলি তাদেরকে কারা ফটক এসে রিসিপশন দিবেন বা রিসিভ করবেন, তারা আরো বেশি লোক, আরো হাজার হাজার। আজকে রায়ের দিনে ঢাকা এতগুলি লোক আনার কোনো কারণ ছিল না। আর এই লোকগুলিকে আমি আনি নাই বা আনার ক্ষেত্রে উৎসাহিত করিনি, আমি জানিও না। অতএব এই দায় আমার উপর দিলে আমার উপর খুবই অবিচার করা হবে, খুবই অবিচার করা হবে। তাই আমি বলতে চাই, আমার ভাই জাভেদ আক্তার উনি সুস্থ উঠুন। ওনার এই কষ্টের সাথে আমি নিজেকেও কষ্ট শেয়ার করতে চাই। ওনার পরিবারের কাছে আমি কি বলবো, আমি ক্ষমা প্রার্থী। যেহেতু আমার ঈশ্বরদীর এই ঘটনার সাথে যারা জড়িত ছিল, আমি যদি অন্য জায়গার কথা বলি তাহলে এইটা আমার বলাটা
হয়তো সত্যের অপলাপ হবে। যারা ঘটনাটা ঘটিয়েছে তারা ঈশ্বর দিয়ে সন্তান তারা, এবং এই ঘটনাটা ঘটানো কোনোভাবেই এই ঘটনাটা ঘটানো উচিত হয়নি। কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, এই ঘটনাটুকু আমি আর এর চেয়ে বেশি এখন বলতে চাই না। ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে, যেভাবেই হোক না কেন, আমি নিজে ব্যাখ্যা দিতে চাই না, আমি এটাকে ওন করতেও চাই না। যেভাবেই ঘটনা ঘটুক, ঘটনাটা ঘটা মোটেই ঠিক হয়, মোটেই ঠিক হয়। এবং এটা ঘটনাটা ঘটানো খুবই দুঃখজনক ঘটনা এটা, এবং এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। আজকে একটা আনন্দের দিন। আমাদের এই নেতারা দীর্ঘ 5.5 বছরের উপরে তারা কারাগার ফাঁসির দণ্ড মাথায় নিয়ে তারা সেখানে কারাগারে আসেন। কত কষ্টের ব্যাপার। আমি তো জেলখানায় ছিলাম, এর মধ্যে ফাঁসির আসামি একজন, 3 ভাইয়ের ফাঁসি। মাহমুদুল পলাশ ঢাকা কারাগারে ছিল, আমার সামনে বকুলে ছিল, আমি ছিলাম সুজন দিতে, দেখা হতো, কথা হতো। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে বিনা কারণে, যার ফাঁসি তো জেল হওয়ারও কোনো কারণ ছিল না, কোনো ঘটনা ঘটে নাই, এইরকম মিথ্যা মামলা, এই যে পরিবার পরিজন ছাড়া এই যে সার্বক্ষণিক একটা ফাঁসির রায় মাথায় নিয়ে ঘোরা, এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না। সেই ভাইয়েরা যারা ছিলেন তারা জানেন যে তারা কি মানসিকতা নিয়ে এই সময়গুলো পার করেছেন। বিগত সরকার এই পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে। তাদের পরিবার পরিজন, মানে অনেক ছোট বাচ্চারা, যারা 2 বছর 3 বছর বয়স ছিল, তারা 7 বছর হয়ে গেছে, এখন তারা একটু বড় হয়েছে, তারা তার চেহারাটা দেখতে পারে নাই। এই যে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তারা, সেই ব্যাপারে আজকে সবাই আনন্দ করবে। সেই দিনে আমাদের বিজ্ঞ আইনজীবীরা কষ্ট করেছেন, বহু কষ্ট করেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান এই মামলা পরিচালনার ক্ষেত্রে একটি টাকাও কোনো আসামির খরচ করতে দেননি। বরঞ্চ আসামিদের পরিবারের অনেকে যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, তাদেরকে সবাইকে সম্ভব না হলেও অনেককে উনি আর্থিক সহায়তা দিয়েছেন, আমার মাধ্যমে দিয়েছেন। আমি নিজের ওনার পক্ষ থেকে যতটুকু পাশে জানার চেষ্টা করেছি, ওনার পৌঁছাতে চেষ্টা করেছি। এত কিছু করার বিনিময়ে ওনারা এবং আইনজীবী ব্যবসায়ী কায়সার কামাল সহ এই প্যানেলে যারা ছিলেন তারা প্রচুর পরিশ্রম করেছেন, পরিশ্রম করে একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন। আজকে সেই কায়সার কামাল সহ প্যানেলে যারা ছিলেন আইনজীবী ফোরামে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। সবকিছু করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এবং পরবর্তী সময়ে আজকে বিজ্ঞ আমাদের অ্যাটর্নি জেনারেল আসাদ সাহেব এবং প্রধান বিচারপতি সহ যারা আজকে এই মামলা তাদের জামিন দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন বা দিয়েছেন, তাদের প্রতি 25 নম্বর কোর্টে যে সমস্ত বিজ্ঞ আইন বিচারক ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আরেকটি ঘটনা আমি বলতে চাই, যারা এই ঘটনাটা জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। ঠিক এমনি ভাবে আরেকটি ঘটনা আমাকে বলতেই হয়। ঈশ্বরদীতে আরো 9 জন আসামির মধ্যে বেশ কয়েকজন আসামি, বেশ কয়েক বাবলু, হাজির রহমান, শাহিন, মাহরুম, পলা, এরা 3 ভাইয়ের ফাঁসি। এরা সহ আখতারুজ্জামান, শামসুল কমিটি, অটল, শ্যামল, এরা যে ছিল, এদের পক্ষ থেকে, এদের পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদীতে একটি আনন্দ মিছিল তারা বের করেছিল। সেই মিছিলের উপরে আমি যতটুকু শুনেছি গুলি হয়েছে, সেখানে বোমা ফাটানো হয়েছে, তাদের কুপিয়ে আহত করা হয়েছে, তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে, অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনা যারা ঘটিয়েছে, আমি পাবনা প্রশাসনকে পরিষ্কার করে বলতে চাই, আমি পাবনা পুলিশ সুপারকে বলতে চাই, আমার এসি সার্কেলকে বলতে চাই, ওসি সাহেবকে বলতে চাই, র্যাব থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা জড়িত আছেন তাদের কাছে আমি বিনীতভাবে আমি অনুরোধ জানাবো, আজকের এই দিনে এই মিছিলের উপর যারা আক্রমণ করেছে, ভিডিও ফুটেজ আছে, জানা যাবে, তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, আইনের আওতায় তাদেরকে আনতেই হবে। এটা কোনোভাবেই এটা ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া হবে না, এটা কোনোভাবেই করার কোনো সুযোগই নাই। এইভাবে দলকে বিতর্কিত করা হচ্ছে, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাত আমাদেরকে শান্ত থাকতে বলছেন, আমাদের ভাবমূর্তি নষ্ট না হয়। আজকে কি হলো, হাইকোর্টে যে ঘটনা ঘটলো, এত লোক আমার কোনো প্রয়োজন যেমন ছিল না, এত লোক না আসলে এত এই ঘটনা ঘটতো না। তারপরে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা আরো লজ্জাস্কর ব্যাপার। এই জবাব কাকে দেবো, কে আমাদের কাছ থেকে, মানে কাকে আমি পরিষ্কার করবো যে ঘটনাটা কে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে? তাই প্রশাসনের কাছে শেষবারের মতো বলছি, একটা ঘটনা ঘটেই যাচ্ছে, যদি আইন শৃঙ্খলা অবনতি হয়ে যাচ্ছে। আজকে যে চূড়ান্ত ঘটনা ঘটলো, গত কয়েকদিন পূর্বে 5.5 বছর প্রায়
কারাগার থেকে জেল কেটে কারাগার থেকে বেরিয়ে আসলেন আজমল হোসেন ডাবলো, তার একটা অফিস আছে ঈশ্বরদী, সেই অফিসে উনি কম্বল বিতরণ করেছেন, সেই কম্বল বিতরণ আমি গিয়েছিলাম, তার উপরে গিয়ে হামলা করা হয়েছে। একের পর এক এই ধরনের হামলা হচ্ছে, প্রশাসন থেকে নির্বিকার, কারা করছে, এবং এমনকি বিভিন্ন জায়গায় গুলি হচ্ছে, মামলা করার কেউ সাহস পাচ্ছে না, মামলা হচ্ছে না। আমি প্রশাসনকে আজকেরই ঘটনার পর বলবো, আর বসে থাকার সময় নেই, নড়েছে বসতে হবে আপনাদেরকে। এইগুলির ব্যবস্থা আছে, যেই হোক, যে দলেরই হোক, যে গ্রুপেরই হোক, যার লোকই হোক না, আমার সাথে কোনো লোক যদি এই ধরনের কোনো ঘটনার সাথে সম্পর্কিত হয়, আমি সর্বপ্রথম তাদেরকে গ্রেপ্তার করার কথা বলবো, আইন আনার কথা আমি বলবো। আমি মনে করি আমার সাথে কোনো লোক এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি করে থাকে, সাবধান করে দিচ্ছি, খবরদার আমার আশেপাশে আপনার আসবেন না। সর্বশেষে আবারও আমি কেউ সাংবাদিক ভাইদের প্রতি আবারও আহ্বান জানাবো, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদেরই লোক। আমি কোনোদিনও ছাত্র রাজনীতি করে এসেছি, সাংবাদিকদের সাথে আমার কোনোদিন এই ধরনের কোনো ঘটনা ঘটানোর আমি চিন্তাও করি নাই। হয়তো একটু ভুল বুঝে আমার নামটা নিয়ে এসেছেন। আমি বিনীতভাবে বলবো, যদি কোনো সংশোধন করার কোনো সুযোগ থাকে আপনি সংশোধন করেন, তাহলে আমি কৃতার্থ হব। কারণ একটা নিরীহ মানুষকে যে কোনোভাবে ভুল বশত যদি কারণ ইমেজ নষ্ট করা হয়, তার আমার মনে হয় যে মহান আল্লাহ পাকও কিন্তু সে ব্যাপারে রাজি থাকেন না। আমি যদি দোষী হয়ে থাকি, হ্যাঁ আমি পারতাম কোনটা যেভাবে পারি ওখান থেকে ঠেলে গিয়ে সামনে গিয়ে দাঁড়াতে পারতাম, সেখানে আমি হয়তো ওটুকু পারি নাই, কিন্তু আমি ঠেকাতে চেষ্টা করে বললাই এটা ছিল। হ্যাঁ আমিও একটা এর মধ্যে ছিলাম, এটা কি হচ্ছে, মানে লজ্জায় আমার মাথাটা হেঁটে যাচ্ছে, পরে আমি সরে যাচ্ছিলাম যে কি হচ্ছে, এটা কাকে বললো, যাকে বলে কেউ শোনে না, এরকম অবস্থা। পরে দেখলাম যে এখানে একটা অবস্থা, এমন অবস্থা হতে পারে আমার আমার সাথেও একটা ভুল বোঝা হতে পারে, আমি হয়তো আমার ঈশ্বরদের লোকের সাথে হয়ে আমি হয়তো সাংবাদিকদের চড়া হইতে এমনও একটা অবস্থা সৃষ্টি হতে পারে, যে কারণে ওখান থেকে একটু সরে এসে পরবর্তী সময় আবার আমি সামনের দিকে গিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেটা ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন। এই ব্যাপারে আমি আর কোনো নতুন ব্যাখ্যা দিতে চাই না, তবে আমার দলের কাছে বলতে চাই, আমার চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি বলতে চাই, এই ঘটনার সাথে যারাই জড়িত, ঈশ্বরদীর ঘটনা এই ঘটনার সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। জি স্যার, আপনাকেও ধন্যবাদ।